গরিব থাকার একটা ফর্মুলা হচ্ছে দোষারোপ করা, আরেকটা ফর্মুলা হচ্ছে নিজের চিন্তাগুলোকে মেরে ফেলা। ভালো কোনো চিন্তা আসলে সেটাকে মেরে ফেলা। এবং এই কথা বলে মিটিং এ ভালোই প্রশংসা পেলেন। আরেকজন হচ্ছে একজন নারী নিজের গরিব থাকার একটা টিপস শেয়ার করলেন যে আমি সবসময় কপালকে দোষ দেই, কিছু হলে বলি যে আমার ভাগ্য খুব খারাপ। তাহলে গরিব থাকার তিনটা ফর্মুলা আমরা এখানে দেখলাম, আরো দেখবো 19টা। মিটিং শেষে ঘোষণা করা হলো যে যে সবচেয়ে বেশি গরিব থাকার কৌশল জানেন, বেশি গরিব তৈরিতে ভূমিকা রাখবেন, তাকে গরিব কিং বা কুইন পুরস্কার দেওয়া হবে। এইবার শুরু হলো চমৎকার ভাবে এক একজনের স্ট্র্যাটেজি শেয়ার করা। কি কি? একজন বলল যে আমি কোনো কাজই শেষ করি না, সব সময় শুরু করি আর ছেড়ে দিই। আমার এই কুইরামি আর আলসামি আমাকে গরিব করে রেখেছে। এবং নিজেও শেষ করে না এবং অন্যদেরকেও সে সবক দেয় যে ফ্রি, গরিব থাকার উপর ফ্রি কোর্স নামাইছি আমি। তো তাকে গরিব কিং ঘোষণা করা হলো, মানে নিজেও গরিব থাকবে এবং গরিব থাকার একটা কোর্সও সে চালাচ্ছে। তো এই গল্পের শিক্ষা হচ্ছে যারা গরিব থাকতে চান তারা ওই কৌশলগুলো অবলম্বন করেন। সোজা হিসাব, টাকা নিয়ে যাদের প্রবলেম তারা তো গরিব থাকতে চান, তো তারা এই কাজগুলো করলে হয়ে যাবে। আরো 19টা দেখি আমরা কি কি। বস্তা পচা বিশ্বাস আঁকড়ে থাকে, যেগুলো ব্যাকডেটেড এডুকেশন সিস্টেম থেকে পাওয়া, ব্যাকডেটেড পরিবার সামাজিক অবস্থা থেকে পাওয়া ঐতিহ্য মনে করে আমরা এগুলোকে ধরে রাখতে চাই, কিন্তু পৃথিবী যে আপডেট হয়ে যাচ্ছে তার সাথে আমরা স্টেবল করতে চাই না। সমস্যা নিয়ে বসে থাকি, হ্যাঁ, মানে বারবার বলি যে এই দেশে কিচ্ছু হবে না, এই নাই সেই নাই, অনেক যত সমস্যা সব আমার চারপাশে। গরিব মানুষদের সাথে চলাফেরা, আচ্ছা গরিব মানুষ মানে কি টাকায় গরিব? না, গরিব মানুষ মানে হচ্ছে যারা চিন্তায় কাজে এবং বিশ্বাসে গরিব, তাদের সাথে সময় কাটানো। এবং কিছু হলে খুব দ্রুত অন্যের উপরে কিভাবে দোষটা দেওয়া যায়, যেমন স্পাউস, বন্ধু বান্ধব, বাবা মা, পরিবার, মানে এটা আমি দেখেছি প্রত্যেকটা ফর্মুলা আমি দেখেছি আসলেই আমাদের মধ্যে কিন্তু এগুলো আছে। এবং এগুলো যত দ্রুত আমরা সরাতে পারবো তত দ্রুতই কিন্তু আমাদের বাধাগুলো চলে যাবে। নেগেটিভ থাকা, নিজের নেতিবাচক চিন্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া, হ্যাঁ। কেউ পজিটিভ কিছু শিখাইতে চাইলে বলবো যে তাবিজ ব্যবসায়ী, হ্যাঁ, আর সামনে মানে আর কিছু শিখবো না, আমি অনেক কিছু শিখে ফেলেছি। তারপর কমফোর্ট জোনে থাকা, যেভাবে আছি ভালো আছি, নতুন করে মানে কোনো চ্যালেঞ্জ নিতে চাই না। এরপর কোনো কাজ করেই সাথে সাথে রেজাল্ট প্রত্যাশা করা। এবং মানে আমরা যেরকম একটা অ্যাড রান করি বা একটা বিজ্ঞাপন দিই, সাথে সাথে রেজাল্ট না আসলে কি হয়, আমরা হতাশ হয়ে পড়ি, বলি যে ভাই অ্যাডের অবস্থা খুব খারাপ। তারপর মোমেন্টাম ক্রিয়েট করি না। মোমেন্টাম মানে কি? কাজের ধারাবাহিকতা, মানে কন্টিনিউয়াস সে কাজগুলো করে যাওয়া, কিন্তু এটা আমরা ধরে রাখি না। আমরা একটু করে চিন্তা করি যে না, এটা দিয়ে মনে হয় রেজাল্ট হবে না, তখন আমরা গরিব হবার মানে সেই ইনার সাথে ঢুকে পড়ি। তারপর দুশ্চিন্তা করা, কিছু হলে দুশ্চিন্তা করা, ভালো কিছু চিন্তা না করে দুশ্চিন্তা করা। এবং একটা দুশ্চিন্তা করলে চারপাশ থেকে আরো দুশ্চিন্তা আসতে থাকে। টাকাকে ঘৃণা করা, মানে মনে প্রাণে বিশ্বাস করি টাকাওয়ালা মানুষ সব খুব খারাপ। মানে ভাই, হালাল ভাবে কিন্তু টাকা ইনকাম করা যায় না, মানে টাকাওয়ালা মানুষ খুব খারাপ। এই যে বিষয়গুলা চিন্তা করা, ধারণা করা। তারপরে কথা অতিরিক্ত বলা, যে কোনো কাজে কম মানে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, এবং অনেক প্ল্যান আছে, অনেক কিছু আমি করতে পারি, আমি অনেক কিছু জানি, এরকম আর কি, কিন্তু দেখা যাবে যে কোনো কিছু কাজই আমি করছি না, শুধু আমি জানি, অনেক বেশি বলি কিন্তু করতে চাই না। একটার পর একটা উদ্যোগ নিয়ে দৌড়ে, একটা শুরু করে দেখি যে না ওই এটা থেকে মনে হয় ওইটা বেশি বেনিফিট বেশি পাওয়া যাবে, তারপরে ওইটাতে চলে যাই, ওইখানে যে আরেকটাতে যাই। এভাবে একটা না একটা করে করে আমরা হচ্ছে ফোকাসটা হারিয়ে ফেলি। সব কাজ একা করা, নিজেকে সব কাজ মানে কাউকে কাজ শিখাইতে চাই না, শেয়ার করতে চাই না, ভাবি যে আমি শিখাইলে আমার টিমের লোক যদি চলে যায় তাহলে আমার শিখানোটাই ব্যর্থ, হ্যাঁ। এভাবে করে আমি কি করি আসলে, নিজেকে গরিব ধরে রাখি, কাউকে শিখাতে চাই না, মনে করি যে আমি একাই মনে হয় সব কাজ শিখিয়ে ফেলবো। আবার কেউ কেউ আমরা কি করি যে একজনই সব ধরনের কোর্স সেল করার চেষ্টা করি, সব ধরনের সার্ভিস সেল করার চেষ্টা করি, মনে করি যে মানে কাউকে দিতে চাই না, এরকম আর কি। বিশ্বাস আর চিন্তা, যেমন চিন্তা বিশ্বাস স্ট্র্যাটেজিকে পাত্তা দেয়া না, শুধু সারাদিন কাজ করা, মানে একটা কাজ, এটা আবার আরেক আরেক দল যে শুধু কাজ করতে আসি, কিন্তু নতুন করে যে একটু চিন্তা করা, নতুন করে নতুন কোনো উপায় খুঁজে বের করার জন্য নিজেকে সময় দেওয়া, এটা আমরা করতে চাই না। নতুন কোনো স্ট্র্যাটেজি আসলে যে সেটাকে রিসিভ করা, সেটাও আমরা করতে চাই না। তাহলে কি, তখনই আমাদের এটা আরেকটা গরিব থাকার ফর্মুলা। তারপর আরেকটা জিনিস আছে যে ভাই গরিব হয়েছি বলেই তো আমাকে, আমি ভালো আছি, কোনো কিছুর হিসাব দিতে হয় না, চুপচাপ মানে কেউ না কেউ তো দিচ্ছে, কোনো না কোনো আমি খাচ্ছি, এরকম আর কি, এটা নিয়ে প্রাউড ফিল করা।
এবং খুব এগুলা নিয়ে ফেসবুকে লেখালেখি করলে ভালো সিম্প্যাথিও পাওয়া যায়। সুযোগের দরজা বন্ধ রাখা, নিজে কোনো সুযোগ তৈরিও করি না, আবার কেউ কোনো সুযোগ চারদিক থেকে আসতে নিলে সেটার দরজাও বন্ধ করে দেই। যেমন এখানে বলেছে 99 টাকায় বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের মতো কোর্সের সুযোগ আসলে ওখানে গিয়ে 2-4 লাইন নেগেটিভ লিখে দেই। হ্যাঁ, এখনো লিখে, এখনো কমেন্ট করে যে আপনি তো এত বড় ব্যবসায়ী, তাহলে এখনো কোর্স বেচেন কেন? কোর্স বেচা ছাড়া আপনি আর কি ব্যবসা করতে পারেন? হ্যাঁ, একটা তো ব্যবসা সে করছে, মানে আরো 2-4টা করে না কেন? এরকম নিজেকে সব সময় ঠিক মনে করা, মানে ভুল করেছি আমি, এটা আমি মেনে নিতে হবে না, আমি তারপরে বলি কি যে না আমারটাই সঠিক, মানে যাই করেছি আমারটাকে ইস্টাবলিশ করতে চাই সঠিক বলে, কিন্তু এটা যে রিসিভ করতে হবে সমালোচনা, সেটা করতে চাই না। আরেকটা দারুণ ব্যাপার সেটা হচ্ছে লো এনার্জি, সব সময় ক্লান্ত, হতাশা, মানে কাউকে পিঠ চাপড়ে একটু নেগেটিভ কথাবার্তা বলা, একটু মানে খোঁচা দেওয়া, এগুলো হচ্ছে কি নিজেও লো এনার্জি, আরেকজনকেও লো এনার্জি দেয়, এবং এই ধরনের লোকের কাছে আসলে লো ফাইন্যান্সই আসে। ভাগ্যকে দোষ দেয়া, সবকিছুর জন্য কপাল বা ভাগ্যকে দোষারোপ করা, এটা একটা হচ্ছে বেস্ট ফর্মুলা। আমরা বলি যে তকদিরে তো ছিল না তাই পাই নাই, কিন্তু তকদিরে যে পরিশ্রম করার কথা বলা ছিল সেটা তো আমি করিনি, এরকম আর কি। তো যা হোক, আমরা মোটামুটি এই অধ্যায়ের শেষে যে 100% মানি ব্যাক গ্যারান্টি, ব্রেভ সহ আমার সকল কোর্সে যেমন গ্যারান্টি থাকে, এখানেও গ্যারান্টি দিচ্ছি, এগুলো ফলো করলে আপনি নিশ্চিত গরিব থাকতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার ছিল। অর্থাৎ আমাদের এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি আমরাও, মানে এই কারণেই এখানে যে কোনো এক দুটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এটা এখনই কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তো এখন সিদ্ধান্ত আমাদের যে হ্যাপি ডিসিশন মেকিং, আমরা কিন্তু এখনই সিদ্ধান্ত নিব যে আমরা কি গরিব ব্রেইন ধারণ করব নাকি ধনী ব্রেইন ধারণ করব। সো আমি যদি ধনী ব্রেইন ধারণ না করি, তাইলেও কিন্তু ওই 19টা ফর্মুলা অটোমেটিক আমাদের মধ্যে চলে আসতে পারে। যাক, গরিব তো হলাম, এবার আমরা দেখি ধনী কিভাবে হতে হয়। ধনী হওয়ার দুনিয়ায় স্বাগত। এবার একটা প্রশ্ন, বলুন তো, পৃথিবী গরিব নাকি ধনী? উত্তর ভাবতে থাকুন। এই ফাঁকে ধনী হবার 1 লাইনের ফর্মুলাটা একটু শেয়ার করে দেখি। গরিব হওয়ার গ্যারান্টির সব ফর্মুলা ইতিমধ্যে আপনাকে শেয়ার করেছি। এরপরও পাতা উল্টিয়ে যেহেতু এই অধ্যায়ে এসেছেন, তার মানে হচ্ছে আপনি, আপনার মধ্যে অলরেডি একটা ধনী হবার বাসনাও আছে, এবং আপনি অলরেডি ধনী, এবং এখন আপনি সম্পদশালী হতে চাচ্ছেন। তো আপনাকে ওয়েলকাম করছি। বইয়ের পরবর্তী অধ্যায়গুলোতে সায়েন্টিফিক প্রিন্সিপালস এর আলোকে দেখব কিভাবে সহজে ওয়েলদি লাইফ অর্জন করা যায়। মজার বিষয় কি জানেন, ধনী হওয়া গরিব থাকার চেয়েও সহজ। মানে গরিব হওয়ার জন্য তো 19টা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কিন্তু এখানে ধনী হওয়ার জন্য একটাই কাজ, ফ্লিপ দা স্ক্রিপ্ট। অর্থাৎ গরিবরা যা করে সেগুলো করবো না, ব্যাস এর উল্টাটা করবো, দ্যাটস ইট। পুরো বইটা নিরিবিলি গভীর পরিবেশে, আসলে এতক্ষণ কিন্তু হালকা ভাবে একটা পরিবেশ তৈরি করা হয়েছে এই বইটাতে। কনসেপ্টটা নিজের মধ্যে ধারণ করার আগে নিজেকে একটু নড়ে চড়ে বসা, নিজেকে একটু যাচাই করা যে তাই তো, আমি কি এই কাজগুলোর মধ্যে কোনো একটা করি কিনা, তাহলে এটা নিয়ে তো আবার বসতে হবে, টিক চিহ্ন দিতে হবে যে কোনটা আমি করি আর কোনটা আমি আগে করতাম এখন করি না, এরকম করে একটু টিক চিহ্ন দিলে তখন দেখা যাবে যে আমাদের মধ্যেও কিছু কিছু জিনিস চলে আসে। এবং আমরা আসলে নিজেদেরকে কন্টিনিউয়াস প্রেসার দিতে থাকি যে আমাকে একটু ড্রাইভ দিতে হবে, মানে আমরা যারা আজকে সেশনে আছি আমরা সবাই আসলে ভালোর পথে। তো আমরা যখন চেষ্টা করি, মাঝে মাঝে কিন্তু ওই গরিব হওয়ার কার্যক্রমগুলো আশপাশ থেকে আমাদের মধ্যে চলে আসে, তখন আবার দ্রুত ওগুলোকে রিজেক্ট করতে হবে। এবার আসেন, আহ আপনার জীবন পুরো যেন বদলে যায় সেরকম কিছু ব্যাপার এখানে ঘটবে। যেমন পৃথিবীর অর্থনীতির মোট আকার বর্তমানে $100 ট্রিলিয়ন। বইয়ের প্রথম চ্যাপ্টার গুলো অনেকেই পড়ে ফেলেছেন, বেশিরভাগ সময় দেখা যায় অর্ধেকটা পড়া হয়ে যায়, পরের অর্ধেকটাই আমরা মনোযোগ দিয়ে পড়ি না। তো আমি এই জায়গাটা একটু তাড়াতাড়ি যাব। অর্থাৎ এই চ্যাপ্টারের মূল কথা হচ্ছে যে আপনার পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে এত পরিমাণ অর্থ আছে, অর্থের কোনো অভাব নাই, কিন্তু এখানে প্রতিজন মানুষের মিনিমাম ব্যাংকে 59 লাখ টাকা থাকার কথা, সেই হিসেবে মানুষ এবং টাকার অঙ্ক গড় করলে তাহলে দেখা যায় এটা হচ্ছে লোয়েস্ট লেভেল। তাহলে এখন আমার অ্যাকাউন্টে তো টাকা নেই, তাহলে এই 69 লাখ টাকা কোথায়?
অর্থাৎ এই 69 লাখ টাকা কিন্তু গড়ে আমার থাকার কথা নেই, যেহেতু তাহলে এটা অন্য কারোর কাছে আছে, তাহলে কি এই টাকাটা কিন্তু আমারই হওয়ার কথা। এখন আমি যদি গরিব হয়ে জন্মাই সেটা আমার ভুল নয়, এটা আমার হাতে ছিল না, কিন্তু গরিব হয়ে মারা যাওয়াটা কিন্তু আমার একটা ভুল। কারণ আমি অলরেডি এই ধরনের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে পেতে শুরু করেছি, যে আজকে যে পাচ্ছি, বইটা যে আমরা পেয়েছি, অথবা আমরা যে লার্নিং করছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। তো আমাকে কিন্তু আসলে আমার পরিবর্তন হওয়ার জন্য এই নেয়ামতটা দেওয়া হয়েছে। তাহলে দেখা গেল কি যে আসলে আমাদের চিন্তাই আসছে আসছে দারিদ্র। আমরা যে শুধু দারিদ্র মানে অর্থের অভাব তা নয়, প্রকৃত দারিদ্র হলো চিন্তা, বিশ্বাস, কাজের অভাব। আপনার ব্রেইন ব্যালেন্সই আপনার ব্যাংক ব্যালেন্স। তাহলে এই মুহূর্তে আমার কাছে যেসব অর্থ আছে, যে টাকা আছে, বা যে ব্যাংকে ব্যালেন্স আছে, সেটাই কিন্তু আমার বর্তমান চিন্তার ফসল। কিন্তু আমি যদি চিন্তার পরিধি ওরকম বাড়াতে পারি, তাহলে কি হবে, আমার ব্রেন ব্যালেন্স বাড়ালে ব্যাংকেও ব্যালেন্স বেড়ে যাবে। এক্ষেত্রে যদি আমরা সূরা হিজরের 21 নং আয়াত দেখি, অর্থ তোমার রবের কাছে আছে প্রত্যেক বস্তুর ভান্ডার। তাহলে পৃথিবীতে যে ধন সম্পদ কম, বিষয়টা তো এমন নয়, বরং কোরআনই স্বীকৃতি দিচ্ছে যে সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুর সীমা সীমা নেই, বরং আমরাই নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলেছি। তাহলে এখানে 3টা স্টেপ: চিন্তা ভাবনায় পরিবর্তন আনা, নিজেকে ধনী মনে করা, আর দ্রুত পদক্ষেপ নিতে শেখা। অর্থাৎ আমার চিন্তা ভাবনাকে মানে ওয়াইড করতে হবে, প্রশস্ত করতে হবে, এবং নিজেকে বোঝাইতে হবে যে আমি ধনী হইলে আজকে কি কি করতাম। হ্যাঁ, এগুলো নিশ্চয়ই ভালো কিছু করতাম, খারাপ কিছু নয়। তো নিজেকে ধনী মনে করা, এবং সেইভাবে দেখেন, মনে করতে তো আপনার টাকা লাগছে না, এটাই হচ্ছে ইমাজিনেশন করুন যে আপনি একজন কোটিপতি। এইবার ইমাজিনেশন করার পরে আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আনতে আনতে, কন্টিনিউয়াস পরিবর্তন আনতে আনতে দেখবেন যে আপনি দ্রুত এক্সিকিউট করতে পারছেন, দ্রুত কাজ, মানে কাজ শিখো এবং দ্রুত সিদ্ধান্ত নাও, তাহলে কি হবে, জিনিসটা দ্রুত তৈরি হয়ে যাবে। স্পিড ইজ দ্য নিউ কারেন্সি, এই অধ্যায়টা আমরা ওখানে যে আমরা এটা আরো দেখবো। আচ্ছা, এইভাবে কখনো ভেবেছেন আপনার বাবা যদি কোটিপতি হতো, তাহলে আপনি নিজেকে কি ভাবতেন? কোটিপতির ছেলে। ওইভাবেই নিজের আইডেন্টিটি আপনি ক্রিয়েট করতেন, তখন তো নিজেকে গরিব ভাবতেন না, তাই না? তাহলে বাবার যদি থাকলে আপনি ধনী হইতে পারেন, তাহলে এখন চিন্তা করেন নিজেকে ধনী বানিয়ে ফেলেন, এরকম আর কি বিষয়টা। সুতরাং আমরা আহ জানতে পারলাম যে পৃথিবীর অর্থনীতিতে কোথাও কমতি নেই, কমতি হচ্ছে আমাদের চিন্তা চেতনায়, আমাদের ব্রেইনের মধ্যেই একটা গরিব ভাবসাব আছে, এই জন্য আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিব। দুনিয়ায় কোনো দরিদ্রতাই অর্থের অভাবে নয়, বিশ্বাসের অভাবে। আমরা তৃতীয় অধ্যায়টাতে যাই, শৈশবের মগজে লুকিয়ে থাকা গোপন কোড। এখন দেখেন, এখান থেকে আরো মজার কিছু বিষয় হচ্ছে যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার নাম বলবেন, এখন আপনার যে নাম, এরকম তো আরো অনেক নাম আছে, তাই না? এই নামটা তো আপনি রাখেন নাই, তাহলে এই যে আরো অনেক নাম আছে, তারাও তো ওই একই নাম, তাহলে আপনি নামটা কিভাবে পেলেন? অবাক করার বিষয়গুলো হচ্ছে যে আমাদের একই নামে যত লোকই থাকে, সবাই কিন্তু ওই নামেই বলছে নিজেকে। হ্যাঁ, এটা কেন হয়? আসলে এটা একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে, অর্থাৎ আমাদের মস্তিষ্কে এভাবে নামটাকে ইনস্টল করা একটা ইনফরমেশন দেয়া হয়েছে। মানে ছোটবেলা থেকে আমাদের মগজে, মাথায় যে তথ্যটা প্রবেশ করানো হয়, সেগুলো কিন্তু আমাদের এই বর্তমান সত্তাকে ধীরে ধীরে তৈরি করে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে আপনি অ্যাকচুয়ালি কি, তখন আপনি কি বলবেন? আপনার নাম বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নামটা শুধু তা না, আপনি হচ্ছেন আপনার ব্রেনে লুকিয়ে থাকা সকল ইনফরমেশন। আপনার ব্রেনের মধ্যে এই পর্যন্ত চারপাশ থেকে, পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আপনার চলাফেরা প্রত্যেকটা স্টেপ থেকে, আপনার বই পুস্তক থেকে, আপনার সঙ্গী থেকে, আপনার চিন্তা ভাবনা থেকে, আপনার মুভি দেখা থেকে, বিনোদন মূলক কাজ থেকে, সেবামূলক কাজ থেকে, প্রতিটা কাজ থেকে আপনার ভিতরে যে ধরনের ইনফরমেশন গুলো ঢুকেছে সেগুলো ইনস্টল হয়েছে, এবং সেভাবে আপনি কি পেয়েছেন, আপনি অ্যাকচুয়ালি ওই জিনিসটাই বর্তমানে রিজার্ভ করছেন। যেমন ধরেন, বলা হচ্ছে যে আপনার যদি বাংলা ভাষা আপনাকে ইনস্টল করা হয়েছে, তো আপনি বাংলা ভাষা বুঝেন, হিব্রু ভাষা বুঝেন না। আবার হিব্রু ভাষা আপনাকে কেন বুঝেন না, কেন? কারণ আপনার ব্রেনে ওইটা ইনস্টল করা হয়নি। ঠিক তেমনি কোটি টাকার সাইকোলজিটাও যদি আপনার ব্রেনে ওইভাবে ইনস্টল করে দেওয়া হতো, তাহলে এটা খুব অটোমেটিক কাজ করতো। এখন আমাদের কাজ না, আমাদের কাজ করছে কম, কেন? কারণ আমরা এখনো কিছুটা ইনস্টল করি, করে আবার এটাকে পজ করে আবার গরিবের ফর্মুলায় ফেরত যাই।
কোটি টাকার সাইকোলজি। হ্যাঁ, কোটি টাকাকে আমরা খুব বড় অ্যামাউন্ট মনে করি। আর কোটি টাকা আয়ের চিন্তা আমাদের জন্য কঠিন মনে হয়, কারণ ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে, কোটি টাকা অনেক বড় অঙ্ক, এটা অনেক কঠিন, এটা এবং অসম্ভব। সো এই অসম্ভব কথাটা ঢুকানোর পর থেকে এইটা ইনস্টল হয়ে গেছে। এখন এটা তো আমরা আনইনস্টল আর করতে পারছি না, আমাদের মস্তিষ্কে এই জন্য কোটি টাকার জিনিসটা ঢুকতে পারছে না। তো শৈশবের যে স্ক্রিপ্ট, এটাই হচ্ছে আমাদের জীবনের সিনেমা। অর্থাৎ যদি এটাকে একটা মুভির মতো ধরি, একটা মুভি পরিচালিত হওয়ার আগে একটা স্ক্রিপ্ট লেখা হয়। হ্যাঁ, ওই স্ক্রিপ্টটার পরে না মুভিটা দেখা হয়, আগে তো লেখা হয়। তো শৈশবে কিন্তু আমাদের স্ক্রিপ্ট রাইটার কারা ছিল? ওই যে বললাম, বাবা মা, পরিবার, শিক্ষক, বন্ধু, মানে একাডেমিক চলাফেরা, টিভি থেকে শোনা, বই পুস্তক, যেখানে যা চলেছে সবগুলো ছিল স্ক্রিপ্ট রাইটার, আর তখন আমি ছিলাম একজন দর্শক। আর যে স্ক্রিপ্ট আমার সাবকনসিয়াসে লেখা হয়েছে সেটা আজও আমার জীবনের মুভি চালাচ্ছে, অটোমেটিক ওইটা এখন চলছে। ছোটবেলায় আপনার ব্রেনটা ছিল একটা স্পঞ্জের মতো। হ্যাঁ, ঠিকই পড়েছেন, একটা স্পঞ্জ। আপনার চারপাশে যা কিছু ঘটছে, যা কিছু বলা হয়েছে, তার সবই আপনি টেনে নিয়েছেন, শুধু অ্যাবজর্ব করেছেন। তখন আপনি কোনো রিয়েকশন এতটা নিতে পারেন নাই, কিন্তু অটোমেটিক এটাকে শুষে নেওয়া হয়েছে, ফিল্টার করা হয়নি। ফিল্টার করার ক্ষমতা তখন আমাদের ছিল না, কারণ আমাদের ব্রেনে তখন লজিক্যাল পার্টটা অ্যাক্টিভ ছিল না। আমরা পরে কিন্তু আমাদের লজিক্যাল পার্ট অ্যাক্টিভ হয় 0 থেকে 7 বছর বয়সে। আমাদের ব্রেইন একটা বিশেষ থেটা ওয়েভ স্টেটে থাকে, এটা ঘুম আর বাস্তবতার মাঝামাঝি অবস্থা। বাচ্চারা আগুন চেনে না, ময়লা চেনে না, এই যে কাজটা কিভাবে হয়, অ্যাকচুয়ালি ওরা তখন ওই স্টেজে থাকে, মানে আমরাও ছিলাম। তো এইটাকে বলা হয় সাবকনসিয়াসের দরজা। ওই সময় যা দিচ্ছে তাই ঢুকে যাচ্ছে, সে কোনো কিছু ফিল্টার করতে পারছে না। আর এই দরজা দিয়ে যা কিছু ঢুকেছে সেটাই কিন্তু অটোমেটিক আমাদের জীবন গড়ে ফেলেছে। শৈশবের সেই স্পঞ্জ ব্রেন, শিশু অবস্থায় আপনি যা শুনেছেন, যা দেখেছেন, যা অনুভব করেছেন, সবকিছু কিন্তু আপনার ব্রেনে কি হয়েছে, গেঁথে বসে আছে। এখন আপনি লজিক্যালি জানেন যে টাকা অর্জন করা সম্ভব, কিন্তু আপনার সাবকনশিয়াস এখনো কিন্তু, আপনি লজিক্যালি কোর্স করছেন, মানে চেষ্টা করছেন, শিখছেন, কিন্তু সাবকনশিয়াস এটা প্রবেশ করছে না। সাবকনশিয়াসে আগের বিষয়গুলোই কাজ করছে, যার কারণে আমরা হচ্ছে কনসিয়াসলি প্র্যাকটিস করছি, আবার ডিলিট করছি, কিন্তু টাকা খারাপ জিনিস সেটাও আমার মস্তিষ্কে গভীরভাবে প্রোগ্রাম হয়ে আছে। এখন আমি জানি টাকা একটা জড় বস্তু, ওটার আসলে এরকম কোনো কোয়ালিটি নেই যে সে নিজে ভালো বা খারাপ হবে, কিন্তু টাকাটাকে আমরা যদি খারাপ ভালো মানুষের মতন ব্যবহার করতাম, তাহলে কি, খারাপ ভাবে ব্যবহার করলে সেটা খারাপ, ভালো থাকলে ভালো। এখন যার টাকা নাই, সে খারাপ হলে তো টাকা না থাকলেও খারাপ। আর যে ভালো মানুষ, সে টাকা থাকলে আরো বেশি সে ভালো কাজগুলো করতে পারে। সাবকনশিয়াসের শক্তি হাদিসের প্রেক্ষাপট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি। সহিহ বুখারী ও মুসলিম। যদি বান্দা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করে, তবে আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করেন, আর যদি মন্দ ধারণা পোষণ করেন, তাহলে আল্লাহ সেরকম ধারণা পোষণ করেন। তো এই যে হাদিসটা প্রমাণ করে যে আমরা অ্যাকচুয়ালি, মানে যেটা ধারণা করব সেটাই কিন্তু সত্যি। এখন আমাদের যে একটা দারুণ পাওয়ারফুল জিনিস এখন আছে, যে আমি যেরকম ধারণা করব, আমাদের কিন্তু আল্লাহ পাক সেরকম আমাদের জন্য নির্ধারণ করবেন। তাহলে ধারণা করতে আমার সমস্যা কি? ধারণা করতে তো আমার টাকা লাগছে না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার। এবার আসেন গরিব মানসিকতা থেকে মুক্তির উপায়। আপনার সাবকনশিয়াস থেকে গরিব মানসিকতা মুছিয়ে ফেলতে হলে কি করতে হবে? পুরনো বিশ্বাসকে চিহ্নিত করতে হবে। মানে পুরনো বিশ্বাসগুলো কি কি আমার, সেগুলা লিখে ফেলতে হবে। 1 নম্বরে হচ্ছে, আমরা গরিব, এরকম মানে আমরা তাচ্ছিল্য স্বরে অনেক সময় বন্ধুদেরকে বলি, তোমার মতন তো আমার আর এত টাকা নাই। এই যে, মানে আমি তাচ্ছিল্য করে বললেও এটা কিন্তু ব্রেন প্রোগ্রাম করছে বারবার। আমি ওদিক দিয়ে কোর্স করছি, পড়াশোনা করছি, অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করছি, কিন্তু এদিক দিয়ে আবার একটা কথা বলে ফেলছি। তখন কি, ব্রেন আবার এটা যেহেতু আগে থেকেই ব্রেনে প্রোগ্রাম আছে, এখন সে এটাকে আরো শক্ত করে ধরে। টাকা মানুষের সুখ আনতে পারে না, এই যে একটা কথা বলি আমরা। তো ধনী মানুষ কিন্তু অনেক খারাপ। এই যে বিষয়গুলো, তাহলে আমাদের মগজে আর কি কি কথা আছে আমরা এটা লিখি, বিশ্বাসগুলো। এবার নতুন বিশ্বাস তৈরি করতে, পুরোনো বিশ্বাসটার অল্টারনেট নতুন যেটা আছে, যেমন আমি তো তোমাদের মতন এত মানে ধনী না, আমি তো গরিব মানুষ, মানে এই যে গরিবের বাসায় একটু খেয়ে জানি, যে কথাবার্তা গুলো বলি, এটাকে আমরা পরিবর্তন করে বলতে পারি সুন্দর করে।
এবং টাকাটাকে আমরা পজিটিভলি নিয়ে আসতে পারি। টাকাই বলতে হবে এমন নয়, জাস্ট নেগেটিভ কথাগুলোকে আমরা নেগেটিভলি বলবো না। তারপর ইমাজিনেশন ব্যবহার করা, এটা খুব পাওয়ারফুল। ইমাজিনেশন মানে নিজের অবস্থান থেকে সরে এসে নিজেকে ভালো একটা কিছুতে কল্পনা করা। আপনি যদি থিঙ্ক করতে থাকেন যে আপনার ব্রেন ব্যালেন্সের সাথে সাথে ব্যাংক ব্যালেন্স বাড়ছে, আপনার মানে আপনি ধনী হচ্ছেন এবং এই ধনী হওয়ার পরে আপনি মানুষের কি কি উপকার করতেন, ধনী হওয়ার যে কতগুলো উদ্দেশ্য মানুষের থাকে সেগুলোকে পজিটিভলি নিয়ে আসে। কারো কারোর উদ্দেশ্য থাকে কি প্রতিহিংসা পরায়ণ হওয়ার জন্য টাকা দরকার, হিংসা করার জন্য টাকা দরকার, কম্পিটিশন আর কি নিয়ে আসার জন্য টাকা দরকার, গাড়ি বাড়ি করার জন্য টাকা দরকার, এরকম। আর কারো কারো কম্পিটিশন থাকবে, মানে এগুলো কিন্তু ছোট উদ্দেশ্য, মানে আসলে এগুলোকে স্থূল উদ্দেশ্য বলা যায়, হ্যাঁ, খুব একটা পাওয়ারফুল না এগুলো। কিন্তু যদি আমি এরকম ভাবি, ধরেন যে আমি আপনাদের এরকম একটা অডিয়েন্সের সেবা করতে চাই এবং ওই সেবা করতে যে আমাকে ধনী হতে হচ্ছে, আর যদি ধনী না হয়েও আমি ওই সেবাটা করতে পারি, তাহলে তাহলে আমি কি এখনই করি না কেন, করতেই তো পারছি। তখন দেখা যাবে যে অ্যাকচুয়ালি আমাদের কাজগুলো আর থেমে থাকে না। মানে গাড়িটা আমার কেন দরকার, আপনাদের সেবা করার জন্য বা অমুক কাজের জন্য আমার এই গাড়িটা দরকার, না হলে এটা বিলাসিতা করার জন্য নয়। হ্যাঁ, তখন কিন্তু এই ধরনের ইমাজিনেশন বেশি কাজে লাগে। তো কাজে ড্রাইভ নিন, বিশ্বাস আর ইমাজিনেশন দিয়ে কাজ শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ নিন যা আপনার ব্রেনে সাফল্যের সংকেত দেবে। ব্রেন কিন্তু সিগন্যাল পায় যে হ্যাঁ, দেখবেন যে এম, কোনো একটা ঝামেলা হওয়ার পরে আপনার কিন্তু মনে হয় যে ইস, তখন তো আমি মানে একবার মনে হয়েছিল ওর থেকে আমি দূরে থাকবো বা ওর সাথে এই লেনদেনটা করব না, কিন্তু কেন যে করলাম। এই যে একবার যে আপনার মনে হয়েছিল, মানে কি একবার ব্রেন আপনাকে সিগন্যাল দিয়েছে, আপনি এটা রিসিভ করেন নাই, এরকম আর কি। একবার এক ধনী ব্যবসায়ী হঠাৎ করে তার সব সম্পদ হারিয়ে ফেললেন, এবং সব হারিয়ে ফেলার পরে তিনি, তার বন্ধুরা বললেন কি যে তোমার তো সব শেষ হয়ে গেল। তো ব্যবসায়ী হাসি দিয়ে বললেন যে আমার তো এখনো মগজ আছে। আমার তো মগজ এখনো ঠিক আছে। কারণ মানে হচ্ছে সবকিছু হারিয়ে গেলেও যদি ব্রেইনটাকে আপনি আবার পুনরুদ্ধার করে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এটা কোনো ব্যাপার না। তার মানে কি, তার ব্রেনে গড়ে থাকার প্রোগ্রাম ছিল না, সেজন্য আবার সে অটো ধনী হয়ে গেছে। এবং বলা হয় যে এই পৃথিবীর মানে সকল ধন সম্পদ, তার 90 ভাগ ধন সম্পদ হচ্ছে 10 ভাগ মানুষের কাছে আছে, আর 10 ভাগ সম্পদ হচ্ছে বাকি 90 ভাগ মানুষের কাছে আছে। এখন যদি আমরা সমান সমান করতে চাই যে না, 10 ভাগ সম্পদ 90 ভাগের মধ্যে থাকলে হবে না, সবাই সমান সমান দিয়ে দেওয়া হলো, তারপরেও দেখা যাবে যে ওই 90 ভাগ মানুষ আবার 10 ভাগ সম্পদের ভাগ পাচ্ছে, আর বাকি 10 ভাগ মানুষ আবার 90 ভাগ সম্পদের ভাগ পেয়ে যাচ্ছে। কারণ কি, ওদের ব্রেনটাই ওরকম ভাবে প্রোগ্রাম করা। তাহলে সুসংবাদটা কি দেখেন, আজকে আমরা যে পরিস্থিতিতে আছি, প্রোগ্রামটাকে আমরা বদলাতে পারবো। আরেকটু চ্যাপ্টার আমরা দেখি, বদলাতে কিভাবে, কোড চেঞ্জ করতে হবে, নিজের ব্রেনের কোডিংটা চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ বারবার কোডিংটা মানে ইনস্টল করেই যেতে হবে, স্টপ করা যাবে না। 4 নম্বর যে চ্যাপ্টারটা চলে আসলাম সেটা হচ্ছে আমাদের এই শিক্ষা, শাসন এবং আমাদের সম্ভাবনা হারানোর গল্প। আমাদের যে আজকের দুরবস্থা, এটা কিন্তু মানে অপরিকল্পিত ছিল না, এটা সুপরিকল্পিতই ছিল। কারণ এটা হচ্ছে আমাদের একটা এই উপমহাদেশের গল্প। এখানে যারাই বাণিজ্যের নাম দিয়ে এসেছিল মধ্যযুগে, তারা বোঝাতে চেয়েছিল যে আমরা তোমাদের ফানেলে ফেলেছিল আর কি, উন্নতি করতে এসেছি। উন্নতি করতে এসে ব্যবসা বাণিজ্য প্রসারের নামে কৌশল করে করে তারা এখানকার জমিদারদের হাত করে করে, এখানকার ধনাঢ্য ব্যক্তিদের হাত করে করে এদেশের প্রজা, শ্রমিক, কৃষক ওদেরকে লুণ্ঠন করা শুরু করলো, ওদের জিনিসপত্র, সম্পদ, ওদের অধিকার সব লুটপাট করে কৌশল করে করে এদেশের শাসকদের মাঝখানে বিরোধিতা আস্তে আস্তে তৈরি করে একটা পর্যায়ে আমরা মানে আমরাই আমাদের শত্রু হয়ে গেলাম, এবং এক পর্যায়ে ইংরেজরা আমাদের 190 বছর শাসন করার ক্ষমতাও পেয়ে গেল। এবং তারা যখন রবীন্দ্রনাথ ঠাকুর
ব্রিটিশদেরকে ব্যাপক ভালোবাসতেন, পছন্দ করতেন। শুধু উনি না, ওই সময় তাদেরকে আমরা বলতাম, এখনো বলি, মানে লন্ডন আমেরিকা শুনলে আমরা বলি যে ওরা, বলি কি যে উন্নত রাষ্ট্র, ওদেরকে আমরা বলি। তো তারা এইভাবে আমাদের মগজ ধোলাই করেছিল, এখনো করেই রেখেছে। তো উন্নত রাষ্ট্র, তারা এমন ভাবে এত কৌশল করে গেছে যে আমরা ওদেরকে কখনোই অনুন্নত মনে করিনি, সবসময় উন্নত মনে করেছি। এবং এইভাবেই তাদের সাথে, যারা ধনী ছিল, জমিদার ছিল, তারা তাদের সাথে এভাবে চলাফেরা করে করে একটা পর্যায়ে আমাদের এই দেশের শাসনভার শোষণ করার জন্য তারা নিয়ে গেল। এটা তো সবাই জানি, সিরাজউদ্দৌলার কিভাবে বাংলার শেষ স্বাধীন নবাব পরাজিত হন। এরপরে আমাদের যে ব্রিটিশরা যখন শাসন করে, তারপরেও কিন্তু আমাদের আহ মানে শুধু কাজী নজরুলের কণ্ঠে কিন্তু এই ব্রিটিশদের নানান অপশাসনের কথা উঠে আসার কারণে তাকে বারবার জেলেও যেতে হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও তার জীবদ্দশায় তাদেরকে এত ভালোবাসতেন, তাদেরকে এত পছন্দ করতেন, কিন্তু যখন ওনারও শেষ সময় আসলো, ওনার বয়স যখন 80 বছর বয়স, সেই 1941 সালে উনিও ওনার জন্মদিনে একটা প্রবন্ধ পাঠ করলেন, সভ্যতার সংকট। মানে একটু কৌশলে উনি বললেন আর কি যে ইংরেজকে আমরা এত ভালোবাসতাম, এত পছন্দ করতাম, আজকে কিন্তু সেই ইংরেজ আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমাদের দেশে আর শোষণ করার মতন কিছু বাকি নেই, সবকিছু ধ্বংস করা হয়েছে, এবং যা কিছু নিয়ে যাওয়ার মতন তাই নিয়ে যাওয়া হয়েছে। এবং তারা এমন কৌশল করে আমাদের মানে এই যে আইন, আমাদের রাষ্ট্র কারখানা কিভাবে চলবে, গঠনতন্ত্র, সবকিছু এমন ভাবে সিস্টেম তৈরি করে দিয়েছে যাতে আমরা মানে আরো কয়েকশো বছর তাদের গোলামি করব, কিন্তু তাদের পূজা করব, যেটা আমরা এখনো করছি। আমাদের প্রোডাক্ট এখনো আমরা ইউকে প্রোডাক্ট মনে করি যে খাঁটি এবং খুবই পাওয়ারফুল। তারপর ওদের ওইখানে ওইসব দেশে পড়াশোনা, আমাদের দেশে এমন সিস্টেম করা হয়েছে যে আমাদের দেশ এখনো এখান থেকে বের হতে পারছে না। অথচ এই ইংরেজ শাসনের আগেই বাংলা ছিল পৃথিবীর সপ্তম ধনী অঞ্চল। অর্থাৎ আমরা কিন্তু বাই ডিএনএ আমরা কিন্তু আগে থেকেই ধনী ছিল, কিন্তু আমাদের ব্রেনই এই মানে পূর্বপুরুষদের মধ্য দিয়ে আমাদের মধ্যে চলে এসেছে দাসত্ব। তারা আমাদেরকে এভাবে তৈরি করে দিয়ে গেছে। এবং আমাদের দেশের যে অর্থকরী ফসলগুলো ছিল, যেমন ধান, চা, পাট, এগুলো কি করেছে তারা? নষ্ট করে দিয়ে গেছে, নীল চাষ করতে বাধ্য করেছিল। মসলিন ছিল এই বাংলার, তারা ওগুলো নিয়ে গেছে, এবং মসলিনের কোনো কারিগর আর বাকি নেই। এমনকি মসলিন যেই উদ্ভিদ থেকে উৎপাদন হতো সেগুলোও বাংলাদেশে আর নেই। তো তাদের কখনোই ছিল না আমাদেরকে উন্নত করা, বরং তাদের সাম্রাজ্য পরিচালিত করতে যে তারা মানে যতটুকু কাজ না শিখালে আমাদের কাছ থেকে কাজগুলো আদায় করতে পারবে না, ততটুকু শিখাতে যেই তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল। এই যে কলকাতায় করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, এভাবে আস্তে আস্তে করেছে, কিন্তু সেখানে উদ্দেশ্য ছিল এরকম। তো এখানে ঐতিহাসিক কিছু তথ্যের পাশাপাশি আমি কিছুটা জানি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এগুলো হয়তো জেনে থাকবেন। তো এই যে ধন সম্পদ লুট করলো, এবং এই লুট করার পরে দেখা গেল যে বাংলার অর্থনীতি পুরোপুরি ধ্বংস প্রাপ্ত। এবং আপনারা জানেন, বিশ্বযুদ্ধ বাংলাদেশের সাথে না হলেও বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রভাব বাংলাদেশে পড়েছিল, বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল তখন, মানে বিশ্বযুদ্ধ হয়েছে বাইরে, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ কিভাবে আসলো? আমরা এখনো বাইরের কান্ট্রিতে কিছু হইলে আমাদের দেশে কেন দুর্ভিক্ষ আসে? কারণ আমরা এখনো আমাদের নিজেদের যে শিল্প আছে, কৃষিজ পণ্য আছে বা অন্যান্য বিষয়গুলো আমাদের ছিল, সেগুলো আমরা এখন আর বাঁচিয়ে রাখতে পারিনি। আমরা একটা বীজ ফসল উৎপাদন করতে যে যা লাগে, প্রত্যেকটা জিনিস আমাদের বাইরের কান্ট্রি থেকে আনতে হচ্ছে। অথচ মধ্যযুগের আগে, প্রাচীন যুগে এই বাংলা কিন্তু স্বনির্ভর ছিল, কোনো দেশ থেকে কিছু আনতে হতো না। এখানে কাপড় উৎপাদন হতো, সুতা উৎপাদন হতো। এখানে জুতার মানে জুতো যেই কারণে মানুষ পরে, এগুলো চামড়া দিয়ে আমাদের তৈরি হতো। প্রত্যেকটা জিনিসই আমাদের ছিল, আমরা স্বনির্ভর ছিলাম, কিন্তু আমাদেরকে ব্রেনে ওই জিনিসটা ইনপুট দেওয়া হয়েছে। তো এখানে কিছু ঐতিহাসিক তথ্য স্যার এখানে দিয়েছেন, যে 1750 সালে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বিশ্ব অর্থনীতিতে অংশীদারিত্ব ছিল প্রায় 25%। আর ব্রিটিশ শাসনের শেষে 1947 সালে এটি কমে মাত্র 3%-এ নেমে আসে।
উইল ডুরান্টের বই দ্য কেস ফর ইন্ডিয়া ব্রিটিশ শাসনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতির উপর অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি লিখেছিলেন, দ্য ব্রিটিশ ড্রেইনড ইন্ডিয়া of its wealth and resources, reducing it to a state of abject poverty. এখন তারা কি করলো, যখন দেখেন কোনো যুদ্ধ করতে হয় না ব্রিটিশ চলে যাওয়ার সময়, কোনো যুদ্ধ করতে হয়েছে না, হয়নি। ব্রিটিশ নিজ থেকেই চলে গেছে, নিজে থেকেই চলে গেছে, কারণ সর্বশেষ যা দারিদ্র আছে সব দিয়ে গেছে, আর কিছু বাকি নেই। হ্যাঁ, আর এইসব কাজ করতে অবশ্যই আমাদের দেশের যারা জমিদার এখন বড় বড়, মানে বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা অনেক সময় বলি যে বাংলার অমুক নবাব, মানে নবাবের 14 গোষ্ঠীর নিচের গোষ্ঠী সে। আমার মানে এগুলো পড়াতে যে বা পড়তে যে আমরা এগুলো দেখেছি যে এই নবাব পরিবারগুলো বেশিরভাগ বেশিরভাগ জায়গায় জড়িত ছিল। এরা এদের মানে ওরা ভাবতো যে এদের কাছে তেল চাটুকারিতা করলে আমাদের সাম্রাজ্য ভালো আছে, মানে আমরা ভালো আছি। প্রজাদেরকে কি কি করা হয়েছে এগুলো যারা ইতিহাস পড়েছেন তারা দেখবেন। তো এটা কিভাবে করেছে, এটা যেমন মানে যদি এই বাংলার মানুষেরা শিক্ষিত থাকতো, লেখাপড়ার সাথে জড়িত থাকতো, বেশি বেশি পড়াশোনা করতো, তাহলে কিন্তু এত বেশি পারতো না। আর আমাদের দেখবেন যে ব্রিটিশরা যে সকল স্থাপত্য এদেশে স্থাপন করে গেছে, ওদের হচ্ছে কি হাজার হাজার বছর টিকে থাকার মেন্টালিটি। মানে আমরা না থাকলেও আমাদের জিনিসপত্র এখানে থাকবে। দেখবেন আমাদের দেশের অনেক নাম টাম সব ব্রিটিশদের নাম টাম রাখা আছে, কিন্তু কুমিল্লাতেও আছে, ভিক্টোরিয়া। হ্যাঁ, তো এই যে আমাদের অবস্থাগুলো করে দিয়ে গেছে, কিন্তু আমরা এখান থেকে এখনো বের হতে চাচ্ছি না, মানে পারছি না তা না, আমরা এখনো চাচ্ছি না। তো সেই শিক্ষা ব্যবস্থার পঙ্গুত্ব আমরা এখনো বরণ করছি। তারা আমাদের একটা আরো অনেকগুলা ক্ষতির সাথে এটাও একটা অপূরণীয় ক্ষতি করে গেছে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে আমাদেরকে মানসিক ভাবে বিকলাঙ্গ করে দিয়েছে। এর ঘানি আমরা এখনো টানছি। ব্রিটিশরা শুধু অর্থনৈতিক লুটপাটই করেনি, তারা সাংস্কৃতিক দিক থেকেও এই অঞ্চলের মানুষকেও, যেটা বলেছিলাম, দাসত্বে পরিণত করে দিয়েছে। দেখবেন যে আমাদের মধ্যে খুব দাসত্ব মেন্টালিটি আছে, খুব। যাদের মানে অনেক সময় আমরা বলি না যে চাকরি করব না, ব্যবসা করব, চাকরি দিব, এটা একটু অধ্যত্বপূর্ণ কখনো কখনো হয়ে যায়। কিন্তু বেশিরভাগ সময় আমরা নিজেরাও এই কথায় থাকতে পারি না, কোনো না কোনো জায়গায় আমরা আবার দাসত্ব করে ফেলি। এগুলো নিয়ে আরো অনেক ব্যাপক কথা আমাদের এই বই পড়তে গেলে আসবে। তো ইংরেজরা আমাদেরকে যে ব্যাসার্ধ টেনে দিয়েছিল, আমরা ওইটার ভিতরে আছি, বের হতে পারছি না। আমরা ভাবছি যে এর ভিতরে গোল গোল হয়ে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে কিন্তু গোলের মধ্যে আছি, বের হচ্ছি না। আর মহাত্মা গান্ধী অনেক আগে বলেছিলেন, এই নেশনস গ্রেটনেস লাইস ইন দ্য স্ট্রেংথ অফ ইটস পিপল, নট দ্য ওয়েলথ অফ ইটস রুলার্স। আমাদের শিক্ষা ব্যবস্থা ইংরেজরা এমন ভাবে, কি উদ্দেশ্য, যে করণিক বা ক্লার্ক, ওই যে বললাম কাজ করার জন্য, চাকরি করার জন্য যা যা লাগবে সেটা করে দিয়েছিল আর কি। তারা এমন একটা শিক্ষিত শ্রেণী, শুটেড বুটেড শ্রেণী তৈরি করতে চেয়েছিল, যে সোজা কথায় গোলামি করবো, ইয়েস স্যার ইয়েস স্যার, এবং কোনো পলিসি মেক করতে পারবো না, পলিসির আন্ডারে আমরা চলবো। এখনো আমাদের দেখবেন প্রাইমারির বাচ্চাদেরকে আমরা কি শিখাই, অঙ্ক শিখাই কি, দুধের অনুপাত পানির অনুপাত, মানে দুধে পানি মিশানো। তাহলে এই কথা আসলে কোত্থেকে যে দুধে পানি মিশিয়ে বিক্রি করতে হয়? মোটামুটি কৌশলে কিন্তু ব্রেনে আমাদের এই অঙ্কগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এই ধরনের অঙ্ক আসে না যে কিভাবে দুধ উৎপাদন বাড়ানো যাবে। ক্লাস 6-এ আমরা কি শিখাই, যে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র লিখো। কেন বিনা বেতনে? মানে ভিক্ষাবৃত্তির মেন্টালিটি ওই যে তখন আমাদের করা হয়েছে, যে আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, তোমরা গরিব, তোমরা বিনা বেতনে পড়তে আসো, আবেদন করো, আমরা তোমাদেরকে বিনা বেতনে। ওই মেন্টালিটি আমি দেখেছি আমাদের কলেজগুলোতে এখনো আছে। স্কুল কলেজে পকেটে 2টা মোবাইল নিয়ে হাঁটে, কিন্তু পরীক্ষার ফি দেওয়ার মেন্টালিটি নাই। বলে যে আমার বাড়িতে এই সমস্যা ওই সমস্যা, আমাদের মানে স্কুল কলেজে টাকা দিয়ে পড়তে চাই না, কিন্তু তাদের আর্থিক দৈন্যতা তাদের এতটা নাই যতটা মানসিক দৈন্যতা। সো এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলার শুরু হয়েছে অলরেডি। এবং আমরা আরেকটা জিনিস, যে 12 বছর ধরে ইংরেজি শিখি, ক্লাস 1 থেকে কি একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তারপরে কি হয়, তারপরে আবার ইংলিশ কোর্স করি। মানে কেন পারি না, তো ইংরেজিতে কমিউনিকেশন করতে পারি না, তাহলে 12 বছর ধরে যে আমাকে গ্রামার শেখানো হচ্ছে, টেন্স এভাবে বলতে হবে, এটা এই করতে হবে, ভয়েস ন্যারেশন, এগুলো সব শেখানো হচ্ছে, কিন্তু এগুলো কথা বলার সময় তো এগুলো কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু তার মানে কি, ওইখানে একটা গলদ আছে, মানে সাবজেক্ট হিসেবে পড়ানো হচ্ছে, ভাষা হিসেবে নয়। আমি যে কমিউনিকেট, উন্নত বিশ্বের কোনো কাজ আমরা বলি যে উন্নত বিশ্ব, মানে কি বাইরের যে কোনো জায়গায় যাব, এটা একটা এখন ওরা এটাকে
দখল করে রেখেছে। ইংরেজি হচ্ছে 1 নম্বর আন্তর্জাতিক ভাষা, ওরা করে ফেলেছে। তো বাইরের জগতে কমিউনিকেট করার জন্য আমাদেরকে ইংরেজি লাগছে বলেই কিন্তু আমাদের এখন ইংরেজি পড়া উচিত, কিন্তু ওই সময় এগুলাকে গ্রামার পড়াইয়া মানে বাংলা ব্যাকরণ। এখন বাংলা কথা বলতে কি আপনার ব্যাকরণ লাগছে? লাগছে না। হ্যাঁ, তো এখানে এটাই বলেছে যে 12 বছরে কত প্রাইভেট, কত ক্লাস, বই, কাগজ কলম এসব করে টোরে ব্যয় করলাম, কিন্তু তারপরে আবারও ইংরেজিতেই ফেল করছে। তাহলে কি এখানে কোনো না কোনো একটা ঘাপলা আমাদেরকে করা হচ্ছে। অথচ একটা বাচ্চা দেখবেন, যদি মানে ছোটবেলা থেকে সে মুভি টুভি দেখে, কার্টুন দেখে, সে এমনি ইংরেজি বলতে পারে। হিন্দি মুভি দেখে, হিন্দি কার্টুন দেখে, সিরিয়াল টিরিয়াল দেখে ও হিন্দি কথা বলে ফেলতে পারে, মানে কমিউনিকেট করতে পারছে। তবে ব্রিটিশ কাউন্সিলের কথা বলা হচ্ছে যে ওরা দেখাচ্ছে চ্যারিটি, কিন্তু ওদিক দিয়ে প্রচুর টাকা বাণিজ্য করছে এবং কোনো ট্যাক্স দিচ্ছে না। অতএব শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শিখাচ্ছে? চাকরি পেতে হবে, কমফোর্ট জোনে বাস করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, পুরোনো নিয়মগুলোতে মানতে হবে, কিন্তু নতুন কিছু আমাদেরকে ভাবা শিখায় না। কিভাবে বড় চিন্তা করব, কিভাবে বিলিয়ন ডলারের বিজনেস বিল্ড করবো, এগুলো বলে না। কারণ ওগুলো তো ওরা করবে, আমরা করতে পারি না, এরকম আর কি। আশ্চর্যজনক সত্য যে পুরো এডুকেশন সিস্টেমের কোথাও ব্রেইনের ব্যবহার শেখানো হয় না। নাই তো, আমি তো শিখি নাই। এই যে অনার্স মাস্টার্স শেষ করে, আপনারা যারা শেষ করে আরো ভালো ভালো যারা করেছেন, কেউ কি জানেন কোথাও যে ব্রেনের ব্যবহার শেখানো হয়েছে? আমার জানা নেই। তো 25 বছর 30 বছর পড়াশোনা করে আমরা একটা পর্যায়ে নিজেদের, আল্লাহ যে আমাদের ব্রেনে কি কি শক্তি দিয়েছেন এটাই আমরা ভুলে যাই। তো যে শিক্ষা ব্যবস্থার দরকার, প্রবলেম তো অনেক শুনলাম, আরো প্রবলেম আছে, বের করতে হবে। এখন আমাদের কি দরকার? এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার যেখানে ব্রেইনের কৌশল শেখানো হবে, কিভাবে ব্রেইনকে কাজে লাগানো যায়, কিভাবে এটা অপারেট করে, কিভাবে এটা থেকে আরো কোথায় চলে যায়, কি বললে কি হয়, এরকম। তারপর কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়, বিশ্ববাজারে প্রতিযোগিতা করা যায়, সমস্যার ব্যতিক্রমী সমাধান বের করা যায়। মানে একটা সমস্যার একটাই সমাধান আমাকে বই খাতায় শিখিয়ে দিয়েছে তা নয়, এটা তো আরো অনেকগুলো সমাধান হতে পারে। এভাবে কৌশলগত চিন্তা করা, এটাকে আমরা দেখি না যে কোনো একাডেমিক সিলেবাসে এভাবে দেয়া হয়েছে। তো গোলামির শিকল থেকে মুক্তি, যে হারানো গৌরব পুনরুদ্ধার। প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের গোলামি আমাদের এমন প্রভাবিত করেছে যে আমরা এখনো সেই মানসিক দাসত্ব থেকে বের হতে পারি। আজ আমরা যদি আমাদের ব্রেইনকে সঠিকভাবে ব্যবহার করতে না শিখি, তাহলে আমরা চিরকাল দাসী থেকে যাব। কিন্তু আপনি কি জানেন আমাদের সভ্যতা এবং গৌরব কতটা প্রাচীন ও গৌরবময় ছিল? আমাদের কিছু গৌরব ছিল, এই যে আমাদের কিছু ঐতিহাসিক স্থান, এগুলো দিয়ে কি বোঝানো যায়? যেমন মহেঞ্জোদারো, হরপ্পা সভ্যতা, এগুলো ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত নগর ব্যবস্থার মধ্যে অন্যতম। কিন্তু এটা কিন্তু এখন আর কোনো নিদর্শন নেই, ইংরেজরা এটাকে ধ্বংস করে ফেলেছে। নিজেদের হেলেন অফ ট্রয় বা এথেন্সের সভ্যতা, এগুলো হচ্ছে কল্পকাহিনী। এরা মার্কেটিং করেছে, এরা এদের সভ্যতাগুলোকে মার্কেটিং করেছে ভালো করে, পৃথিবীতে বোঝাচ্ছে যে আমরা যেমন, এরা এখন চাঁদের জমি, তারপর গবেষণা করছে কিভাবে মহাবিশ্বে মহাকাশে জমি টমি রাখা যায় ওদের দখলে। তো ওগুলা দিয়ে ওরা মার্কেটিং করে, আর আমাদের জিনিসগুলো ওরা এসে ধ্বংস করে ফেলেছে। এখন সুযোগ দিয়েছি আমরাই। তো আমাদের এখন এই যে প্রবলেম, এখান থেকে গভীর ভাবে চিন্তা করার সময়, আমরা এখন ঘুরে দাঁড়ানোর সময়। কোচকাঞ্চন একাডেমি 3টা স্বপ্ন নিয়ে কাজ করছে। বাংলাদেশে 10 লক্ষ উদ্যোক্তা তৈরি করা, 1 লক্ষ সেলফ মেড কোটিপতি বানানো, আর ব্রেভেক্স ভেঞ্চার্স এর মাধ্যমে 5,000 স্টার্ট আপে বিনিয়োগ, যারা বিশ্ব মার্কেটে লিড করবে। আমাদের গৌরব, যে হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে আমাদের মানসিক দাসত্ব ভাঙতে হবে, আমাদের শিখতে হবে আমরা আর গরিব নই, আমরা এখন নেতৃত্ব দিতে পারি। তো চাকরির মানসিকতা আমাদেরকে আসলে শিকল পরিয়ে রেখেছে। চাকরি করতে হবে, কিন্তু সেটা হচ্ছে প্রয়োজন। কখন কোথায় প্রয়োজন? আজকে আমি যদি আমার ব্যবসায় সিইও হই, তাহলে আমি সিইও হিসেবে চাকরি করছি, হ্যাঁ, কিন্তু এটা যেন আমার মানসিক দাসত্ব না হয়। তো শিকল ভাঙার সময় এসেছে। আপনি কি সেই গৌরবের অংশ হতে চান? আপনি কি উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নের গল্প লিখতে চান? তাহলে আজ থেকে শুরু করুন, কারণ ভবিষ্যৎ সেই সব মানুষের যারা নিজেদের ভাগ্য নিজের হাতে করতে জানে। তো লেটস ডাইভ ইনটু অ্যাডভেঞ্চারাস জার্নি। একটি পুরনো প্রবাদ আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নেই। এখন উল্টা কথা হচ্ছে যে ভাই, আমার ছেঁড়া কাঁথা বলেই তো আমি লাখ টাকার স্বপ্ন দেখবো। যার অলরেডি লাখ টাকা আছে, ভালো ভালো জিনিসপত্র আছে, সে আরো ভালো দেখবে। ঠিক আছে? তো মিথ্যা বিশ্বাস, সেটা হচ্ছে কি 1 নম্বর খারাপ, টাকা খারাপ জিনিস। অনেকে বলে যে টাকা হচ্ছে খারাপ জিনিসের মূল। এখন দেখেন,
টাকা কিভাবে শয়তানের মূল হতে পারে? আজাজিল ফেরেশতা থেকে শয়তানে রূপান্তরিত হয়েছিল কি টাকার জন্য? যৌন হয়রানি, ঘৃণা, যুদ্ধ এগুলো কি সবসময় টাকার কারণে হয়? তাহলে টাকাই যে সবসময় খারাপ, লজিক কি? তাছাড়া ইসলামের তিনটা যে মৌলিক ইবাদত হজ, জাকাত, কুরবানি এগুলো টাকার সাথে রিলেটেড। সুতরাং সুতরাং টাকা কিন্তু জিনিসটা খারাপ না। আমরা বরং অন্যায়টাকে যখন করি তখন অন্যায় হিসেবেই করি। গবেষণায় দেখা গেছে যে বিশ্বের 80% অপরাধী অর্থনৈতিক অভাবের কারণে ঘটে। যদি সবাই প্রয়োজনীয় পরিমাণ টাকা পেত তাহলে অনেক অপরাধ এড়ানো যেত। অর্থাৎ বরং টাকার অভাবেই বেশি অপরাধ ঘটে। এরপরও যদি যারা টাকাকে খারাপ জিনিস মনে করে তাদের বলবো আপনাদের উচিত অনেক টাকার মালিক হওয়া। মানে অনেক টাকার মালিক হলেই তো আপনি নিজেকে বুঝাইতে পারবেন যে আপনি টাকা পাওয়ার পর ভালো আছেন কি, নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছেন কি। তাইলে মানে বরং উল্টো দিকে দেখা যাবে যে ধনী হওয়ার কারণে কিন্তু আমি ইম্প্যাক্টফুল কাজগুলো করতে পারি বেশি। মিথ্যা বিশ্বাস, ধনী হওয়া আপনাকে খারাপ বানায়। 1 নাম্বার মিথ্যা বিশ্বাস হচ্ছে টাকা খারাপ জিনিস। 2 নাম্বার হচ্ছে ধনী হলে সেটা আপনাকে খারাপ বানায়। ড্যান লক বলেছেন মানি ডাজন্ট চেঞ্জ হু ইউ আর, ইট রিভিলস হু ইউ আর। বিল গেটস তার টাকা দিয়ে আফ্রিকা জুড়ে টয়লেট বানাচ্ছেন। অর্থাৎ যারাই বিশ্বের মানে নানান বড় বড় জায়গাগুলোতে দখল করে আছেন তারা কিন্তু টাকার একটা বিশাল অংশ দান সেবার কারণেও করছেন। তার মানে এই না যে সব ধনী সাধু। এখন যে খারাপ, সে ধনী হলেও খারাপ, গরিব হলেও খারাপ। তাহলে সব ধনীর মধ্যেও খারাপ আছে, গরিবের মধ্যেও খারাপ আছে। তাহলে টাকা দিয়ে বা ধনী দিয়ে আপনি ভালো খারাপ বিচার করতে পারবেন না। আরেকটা মিথ হচ্ছে গরিব হওয়া মহৎ। এখন আমাদের সমাজে একটা মিথ হলো কি গরিব মানেই মহৎ, মানে খুব বাস্তবতা কিন্তু দারিদ্র আসলে মহৎ বিষয় না। বরং দারিদ্র মানুষের আত্মসম্মান কমিয়ে তোলে, সীমাবদ্ধ করে তোলে, দুর্বল করে তোলে। উপরে হাত থাকা নিচে থাকা হাতের চেয়ে উত্তম। এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন। মানে এটাকে দান গ্রহণ করা না, বরং দান করাকে সম্মানিত করা হয়েছে। তাহলে আপনাকে যেখানে সম্মানিতই করা হচ্ছে ধনী হওয়ার কারণে, সেখানে আমার এরকম আসলে এই মিথ গুলো আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, মানি ক্যান্ট বাই হ্যাপিনেস, বাট পভার্টি ক্যান্ট বাই এনিথিং। দরিদ্রতা আপনাকে যে কোনো পর্যায়ে নামায় ফেলতে পারে। মিথ্যা আরেকটা বিশ্বাস হচ্ছে টাকার পরিমাণ সীমিত। এমন ভাবে যে দেখেন, একটা কাস্টমারকে নিয়ে 3-4 দোকান কারাকারি করে, মানে ওরা মনে করে কি যে আরে টাকার পরিমাণ তো কম, কেন ভাই কাস্টমার তো আরো বাড়তেও পারে, মানুষের অভাব নাই। কিন্তু আমরা এক জায়গায় দৌড়াদৌড়ি করি কেন? ওইটি মনে করি যে টাকার পরিমাণ সীমিত। এখন এই মিথগুলো কিভাবে ভাঙবো? মিথগুলো ভাঙার ইয়ে হচ্ছে নেগেটিভ বিলিফ চিহ্নিত করা। আপনার নেগেটিভ বিলিফ কি কি আছে এগুলোকে আগে নিজেকে প্রশ্ন করে করে বের করুন। তারপরে আপনি এটাকে একটা পজিটিভ বিলিফ দিয়ে রিপ্লেস করুন। হ্যাঁ, প্রতিদিন নিজেকে সেই পজিটিভ কোট গুলো বলুন যে আমি টাকার যোগ্য, টাকা ভালো এবং এটাকে ভালো কাজে আমাকে ব্যবহার করতে হবে, এরকম কৃতজ্ঞতার অভ্যাস বানাতে হবে। এই যে এইটা তো আমাদের খুব কম, কৃতজ্ঞতার অভ্যাস আমাদের খুবই কম। টাকার প্রতি আমরা কৃতজ্ঞ হই না, আর বাস্তব যে পদক্ষেপ সেটাও আমরা নেই না। টাকার সঙ্গে বিশ্বাসের নতুন সম্পর্ক। দেখেন আমাদের যে রিলেশনশিপ থাকে তাই না, বন্ধুর সাথে, পরিবারের সাথে, অন্যান্য সবার সাথে আমাদের একটা রিলেশনশিপ থাকে। হ্যাঁ, আচ্ছা, আজকে থেকে আমরা যেটা আরো বেশি জানলাম যে টাকার সাথে একটা রিলেশন গড়ে তুলতে হবে, আরো অনেক কিছুর সাথে রিলেশন গড়ে তুলতে হবে, নতুন সম্পর্ক গড়তে হবে এবং মজবুত করতে হবে। আর পুরাতন সম্পর্কগুলোকে যাচাই করতে হবে যে এটা কি আমাকে গরিব হওয়ার পথে টানতেছে নাকি আমি সঠিক পথে আছি। তো মাথায় রাখবেন, মানে এটা খুবই একটা দারুণ এই জায়গাটা, যে টাকার সঙ্গে বিশ্বাসের নতুন সম্পর্ক গড়ুন। মাথায় রাখবেন, আপনি যতক্ষণ পুরনো বিশ্বাস আঁকড়ে ধরে রাখবেন ততক্ষণ আপনার জীবনে নতুন পরিবর্তন সূচিত হবে না। If you are unwilling to sacrifice your disempowered beliefs, you will end up sacrificing your desired life. ওকে, আমরা 6 নম্বর অধ্যায়ে যাই। অদৃশ্য বাস্তবতা, ম্যাজিকের শুরু এখানে। যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচন। এই সব আজগুবি কথা ছিল আমাদের। এগুলো মানে আমরা চোখে দেখি নাই তাহলে বিশ্বাস করব না।
আবার চোখে দেখছি এজন্য এটাই সঠিক, এরকম জিনিসও এখন আপনার সামনে যদি কেউ বলে আমি যা দেখি সেটাই বাস্তব, আপনি তাকে মজা করে বলুন, তাহলে আপনার চশমার পাওয়ার বদলানোর সময় এসেছে, কারণ বাস্তবতা অনেক বিশাল, আপনার ভাবনার চেয়েও অনেক বিশাল। এবার চলেন কিছু মাথা নষ্ট তথ্য শেয়ার করি, যে 0035 মানে 1000, এটা কি 1000, 10,000 ভাগের 35 ভাগ। ইয়েস, এখানে আপনি ঠিকই পড়ছেন। দেখেন, আপনার হাতে যে একটা ম্যাপ আছে যা পুরো পৃথিবীর মাত্র 0.0035% জায়গা কভার করে, তাহলে এই ম্যাপ দেখে আপনি কিভাবে ভাবেন যে আপনি পুরো পৃথিবীটা চিনে ফেলছেন? তাহলে সেটা কি হলো? আমাদের চোখটাও তেমন, এখন আমরা যা যা জানি, যা যা দেখি, সেটা পুরো বাস্তবতার একটা ক্ষুদ্র ছবি মাত্র। কারণ দৃশ্যমান আলো হলো ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটি ক্ষুদ্র অংশ। মানুষ সাধারণত 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আলো দেখতে পায়। তাহলে এর বাইরে কি আলো নেই? অবশ্যই আছে, সেগুলো আমাদের চোখে ধরা পড়ে না। এখন সায়েন্স যদি আমাদেরকে ব্যাখ্যা করতেছে যে আমরা এগুলো দেখতে পাই না কিন্তু আছে, তাহলে ঠিক আমাদের চারপাশে তো এমন অনেক ঘটনা যেগুলো আমরা দেখতে পাই না, তার মানে যে নাই তা না, তার মানে আমাদের দেখার সীমাবদ্ধতা। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, বিড়াল বা কুকুরের মতো প্রাণী আমাদের যে ভালোভাবে অন্ধকারে দেখতে পারে, কারণ তারা ইনফ্রারেড আলো কিছুটা শনাক্ত করতে পারে, মানে ওরা অন্ধকারে কিছুটা দেখে। আর মৌমাছি হচ্ছে অতি বেগুনি আলো দেখে, তাই ফুলের এমন রং তারা দেখতে পায় যা তাদের ফুল চিনতে সাহায্য করে। এগুলো আমরা দেখতে পারবো না, আমাদেরকে ওই শক্তি দেওয়া হয়। সাপ ইনফ্রারেড আলো দেখে এবং রাতের অন্ধকারে শিকারকে খুঁজে পায়। কুকুরও মানুষের তুলনায় কম রং দেখতে পায়, কিন্তু তাদের ঘ্রাণ শক্তি কিন্তু খুব উন্নত, তারা আবার ঘ্রাণ দিয়ে রং চেনে। তাহলে প্রত্যেকটা প্রাণী এক একটা সুপার হিরো ওই জগতে। মানুষের চোখে না দেখা গেলেও ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের বিভিন্ন অংশ আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ। রিমোট কন্ট্রোল ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে, নাইট ভিশন ক্যামেরা ইনফ্রারেড আলো ব্যবহার করে অন্ধকারে ছবি তোলে। আমরা শুধু সেই জিনিস দেখতে পাই যা আমাদের চোখ শনাক্ত করতে সক্ষম। রেডিও তরঙ্গ চারপাশে বিদ্যমান, কিন্তু আমরা তা দেখতে পাই না। আচ্ছা, এই যে রেডিও তরঙ্গ আমাদের চারপাশে আছে কিন্তু আমরা দেখতে পাই না। আবার আপনার মোবাইল ফোনের যে সিগন্যাল, এটা একটা অদৃশ্য শক্তি যেটা আপনি দেখেন না, তো দেখেন না বলে কি সেটা নেই? আছে। সুতরাং মহাবিশ্বের 95 ভাগ অংশ হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা মানুষের চোখে দেখা যায় না। আমরা তার আলো দেখি, কিন্তু মহাবিশ্বের বেশিরভাগ অংশই হচ্ছে অদৃশ্য। বিজ্ঞানের এই আবিষ্কারগুলো যেন আমাদের অদৃশ্য জগৎকে দেখার চশমা। এখন এই জিনিসটা দিয়ে আমরা শিখলাম কি? শিখলাম এটাই যে আমাদের এই সীমাবদ্ধতা আসলে বাস্তবতা অন্বেষণের জন্য এক নতুন দরজা খুলে দেয়। আমরা যা দেখি না তার মধ্যেই সবচেয়ে বেশি রহস্য লুকিয়ে থাকে। যেমন আমরা হাওয়ায় অস্তিত্ব দেখি না, কিন্তু হাওয়াই আমাদের জীবনের জন্য অপরিহার্য। প্রতি মুহূর্তে হাওয়া খেয়ে বেঁচে থাকতে হয়, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। Don't fall into the trap of believing that only the physical is real and the invisible is not. এটা কি, মানে এরকম বিলিভের ট্র্যাপে পড়া যাবে না। হ্যাঁ, যে আমরা মনে করি যা দেখছি তাই সত্যি, এর বাইরে যে কোনো কিছু নাই এরকম বিশ্বাস করে এই জিনিসের ট্র্যাপে পড়া যাবে না। সুতরাং দৃশ্যমান জিনিসই বাস্তব আর অদৃশ্য জিনিসই যে অবাস্তব, এটা কি একটা জীবনের বড় বোকামি। কিন্তু আমরা বলি কি যে যেটা দেখেছি এর বাইরে কিছু নাই, এরকম মনে করি। তো অদেখা যে ভুবন আমাদের চোখ, যা আমাদের দৃশ্যমান পৃথিবী দেখে, আসলে সত্যের এক ছোট্ট অংশের বন্দি। আমাদের চোখ বিশাল জগতের যে অল্প অংশটা দেখে, এটা কি আমাদের মনের ক্ষমতা? না। চোখ দিয়ে দেখেন না, কিন্তু মনের ক্ষমতা কিন্তু সীমা। ঠিক আছে, মন কিন্তু অদেখাকে আবিষ্কার করে। চোখ বনাম মন। আচ্ছা, আমাদের আহ আরো মানে ডিপ একটু লার্নিং আস্তে আস্তে আসতেছে। আমরা মনে হয় কত 4 ভাগের 1 ভাগ করেছি না? এই অধ্যায়টা আমরা একটু শেষ করি। আমরা হচ্ছে আমার আগামী দিন আমাদের ডিসিশন মেকিং এর উপর একটা ক্লাস আছে, অর্থাৎ আমাদের এই যে
মাঝে মাঝে মনে হয় কি যে আমরা অ্যাকচুয়ালি আজকে যে অবস্থানে আছি, আমি একটু স্ক্রিনটা ইয়ে করে দেই। আজকে যে অবস্থানে আমরা আছি, আমরা ভাবি কি যে মাঝে মাঝে এরকম হয় না যে 10 বছর আগে যদি ওই চিন্তাটা করতাম, তখন যদি আমি ওই কাজটা হাতে নিতাম, তাহলে আজকে কিন্তু আমার পরিস্থিতি এমন হতো বা ওরকম পজিশনে আমি যেতাম। এই ধরনের থিঙ্কিং গুলো কিন্তু আমাদের মাঝে মাঝে আসছে, এবং আমরা প্রতিনিয়তই দেখছি যে আমাদের পূর্বের ডিসিশন, অনেকগুলো ডিসিশন ভুল ছিল। সেটা যদি এইভাবে না করে এইভাবে নিতাম, তাহলে আমাদের ডিসিশনটা অনেক ভালো হতো। তো এই বিষয়গুলা আমাদের এখনো আছে, মানে অতীতে যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছি সে কারণে আজকের এই অবস্থান। ঠিক এখনো এমন কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছি যেটা আগামী 10 বছর 5 বছর আমাদেরকে ওই ধরনের সিচুয়েশন গিফট করবে। এইখানে আমরা অনেকেই দেখা যায় যে আমাদের সিদ্ধান্তের দোদুল্যমান অবস্থায় থাকি। আমি কি এই মাসে এই টাকাটা এখানে ইনভেস্ট করব, নাকি এখানে ইনভেস্ট করব, এরকম। আমি কি কালকে মানে ধরেন এরকম দেখা গেছে যে একটা অনুষ্ঠানে আমি যাব, কিন্তু এই ঠিক এট এ টাইমে আমার এই প্রবলেম গুলো আছে। এখন কি আমি অনুষ্ঠানটাতে যাব নাকি আগে এটা করব? মানে এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে প্রতিদিন চলে, এবং ওখানে আমরা কি করি, কোনো কোনো জিনিস দ্রুত অ্যাকশন নিয়ে ফেলি, দ্রুত আমাদের কোনো না কোনো ডিসিশন মেক করে ফেলতে হয়। ওই ডিসিশন মেকটা এমন ভাবে করা উচিত, কিছু সিস্টেম ফলো করা উচিত, করতে করতে একটা পর্যায়ে দেখা যায় এটা আমাদের মধ্যে ভালো মতন চলে আসে। তো আমরা যদি এই থিঙ্কিং করে ভালো মতন একটা ডিসিশন নিয়ে ওইটাকে অ্যাক্টিভিটিতে পরিণত করতে পারি, তখন কিন্তু আমাদের এই যে 10 বছর 5 বছর আগে যে ভুল সিদ্ধান্তগুলো আজকে আমাকে এখানে নিয়ে এসেছে, তখন আমরা আবার এখন এই ধরনের সিদ্ধান্তগুলো না নিয়ে বেটার সলিউশন যেটা আসবে সেটা যদি নিতে পারি, দেন আগামী 4 5 বছর 2 বছরে কিন্তু অনেক কিছু পসিবল। যেই কাজটা আজকে করলে আমার সময় লেগে যাবে আরো 5 বছর, সেই কাজটা আমি এখন না করে আমাকে এমন একটা কাজ করতে হবে যে যেটা সময় লাগবে 1 বছর। কিন্তু আমরা ওই ডিসিশনটা মেক করার সময় কিন্তু আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ি, এবং একটা মাত্র ডিসিশনই কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। হয়তো এমন হতে পারে যে একজন কোটিপতি 1 কোটি টাকার আর্নিং আসার যে ডিসিশনটা সে নিয়েছে, ওটা নিতেও তার 1 মিনিট লেগেছে বা 1 ঘন্টা লেগেছে। ঠিক একজন মানুষ যে ইনভেস্ট গুলো লস হচ্ছে, সেও কিন্তু ডিসিশন মেক করার কারণেই লস হচ্ছে। তাহলে ডিসিশন নিতে কিন্তু একটাই সময় লাগতেছে, কিন্তু রেজাল্ট কিন্তু ভিন্ন। তাহলে কি চিন্তা করে আমরা ডিসিশন নিব? ধরেন এখানে আমি দিলাম যে আমার সম্ভাবনাটা কিভাবে, যেমন একজন সৃষ্টিশীল মানুষ কখনো চোখ দিয়ে দেখেন না, তিনি মন দিয়ে তৈরি করেন। ধরুন একজন শিল্পী একটি খালি ক্যানভাসের দিকে তাকিয়ে আছেন, চোখ বলে এখানে কিছু নেই। উনি ক্যানভাসের দিকে তাকিয়ে আছেন, বাট উনি চোখ দিয়ে দেখছেন না, উনি কিন্তু মন দিয়ে দেখছেন, এবং উনি ভাবছেন যে এখানে একটা অসাধারণ ছবি হতে পারে। কিভাবে? ক্যানভাস তো একই, কিন্তু ওই একই ক্যানভাসে একজন শিল্পীর মনের যে চিন্তা ভাবনা, সেটা ঠিকভাবে শিল্পিত উপায়ে যখন ফুটিয়ে তুলবেন, তখন কিন্তু এই মানে ছবিটা অসাধারণ হয়ে যেতে পারে। আবার এখানে যদি আপনি ইচ্ছা মতন আঁকাউকি করেন, তাহলে কি হবে? ওটা আর অসাধারণ হবে না। ক্যানভাস কিন্তু একটাই, তাহলে পরিবর্তন কোথায়? পরিবর্তন হচ্ছে চিন্তায়, শিল্পীর মননশীলতায়। যেমন ধরেন একটা টাকা, আচ্ছা ওই উদাহরণটা আমরা এই মুহূর্তে দিব না, অন্য এক সময় দিব। আপনার বাস্তবতাকে নতুন করে গড়ুন। আপনার সম্ভাবনা শুধু আপনার চোখের দেখা বাস্তবতা সীমাবদ্ধ নয়। তাইলে এই মুহূর্তে আপনি চোখে যেটা দেখছেন সেটা থেকে বেরিয়ে যান, বেরিয়ে আপনি মন দিয়ে দেখা শুরু করেন। যেদিন থেকে আপনি মানে মন দিয়ে দেখা শুরু করতে পারবেন, মনের একটা ভাষা সেটা অ্যাপ্লাই করতে পারবেন, মন দিয়ে টের পাবেন, বুঝতে পারবেন, তখন থেকে কিন্তু আপনার জগৎ পাল্টে যাবে। চোখ হচ্ছে বর্তমানে বন্দি, কিন্তু মন হচ্ছে ভবিষ্যতের দরজা। আপনি কোনটা ব্যবহার করবেন? ওই যে ডিসিশনের কথা বললাম, যে ডিসিশন কিন্তু একই, একই সময়ে নিতে হয়। কেউ একজন লসের ডিসিশন নিচ্ছে, এমন একটা কাজ করছে, কেউ একজন জিতে যাওয়ার ডিসিশন নিচ্ছে, যে এমন একটা কাজ করছে। তাহলে ওই যে জিতে যাওয়ার যে ডিসিশনটা সে নিচ্ছে, সে কিভাবে নিল? সে আসলে মন দিয়ে দেখছিল ভবিষ্যৎটা কেমন হতে পারে, এই জায়গাটা পাড়া দিলে 10 বছর পরে 5 বছর পরে কেমন হতে পারে, ওটা দেখার যে মানে শক্তিটা, ওইটা হচ্ছে মন দিয়ে দেখতে হবে। ইউর আনসিন ওয়ার্ল্ড শেপস ইউর সিন ওয়ার্ল্ড। যেটা আপনি 5 বছর আগে আপনার মধ্যে দেখেছিলেন, বিশ্বাস করেন আজকে আপনি সেই জায়গাতে আছেন।
ওটা আপনি 5 বছর বা 2 বছর আগে আপনি দেখেছিলেন, যার কারণে আজকে এই অবস্থানে আমিও, সবাই এক। আপনার অদৃশ্য জগৎ মানে ইন্টারনাল রিয়েলিটি আসলে এক্সটার্নাল বা দৃশ্যমান রিয়েলিটি তৈরি করে। ইন্টারনাল রিয়েলিটিটা আগে তৈরি হয়, দেন এক্সটার্নাল রিয়েলিটি তাকে ফলো করে, করে ওই জায়গাটাতে বাস্তবতা তৈরি হয়। তা আমরা যতটা ভাবি তার চেয়েও বেশি অদেখা জগৎ আমাদের জীবনকে শেপ করে। তাহলে এই যে একটা পাওয়ারফুল জিনিস তাহলে আমাদের কাছে আছে, মানে আপনি ইচ্ছা মতো নিজের জীবন তৈরি করতে পারেন। কিভাবে? তাহলে আপনি শুধু দেখেন, আগে এটা দেখেন, মনের জগতে দেখেন, দেখে দেখে একটা পর্যায়ে দেখবেন যে আস্তে 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 কখন আপনার অ্যাকশন গুলো ওরকম ফলো করবে, তখন আপনি এরকমই হয়ে যাবেন। এইভাবেই কিন্তু আমরা বলি যে অমুকের মানে একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেও সে বিসিএস ক্যাডার বা সে এইভাবে সফল হয়েছে, উদ্যোক্তা জীবনে এভাবে সফল হয়েছে। কিভাবে? সে আসলে আগে তার অদেখা জগৎটাকে সে আগে দেখে নিয়েছে। এখন আমরা কি ভবিষ্যৎ দেখি? না, সে যেভাবে নিজেকে কল্পনা করেছে সেভাবে সে অ্যাকশন নিয়েছে এবং সেভাবে আগে সে দেখেছে। এটা সে ভবিষ্যৎ দেখেনি, সে ভবিষ্যতের শিকড়টা অতীতে তৈরি করেছিল। সুতরাং আজকে আপনি যেটা আবার মনের জগৎ দিয়ে দেখবেন সেটাই কিন্তু সামনে হবে। আপনি হয়তো একটা চেয়ার দেখে বলবেন এটা তো কাঠের চেয়ার, এতে বসা যায়, কিন্তু আপনি কি জানেন এই চেয়ার আসলে চেয়ার বানিয়েছে কারো না কারো অদৃশ্য বিশ্বাস, চিন্তা এবং ইমোশন। একটা ছোট্ট উদাহরণ, চেয়ারটা বানানোর পরে আমরা দেখতেছি, কিন্তু তার আগে কি হয়েছে? কেউ না কেউ তো এটাকে আগে কল্পনা করেছে, এটার মধ্যে কিভাবে কি করতে হবে সিস্টেমটা অ্যাপ্লাই করেছে, তারপর এটা হয়েছে। ওকে, পরবর্তী একটু যাই আমরা, একটু ডিপ লেভেল আর কি, ব্রেনকে একটু প্রেসার দিতে হবে। আপনার বিজনেসে কোটি টাকা আয়ের যাত্রাও চেয়ার বানানোর মতো। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি সবাই কিন্তু এখন সেটা দেখছি, চোখে দেখা না মনের দেখা দেখছি, এবং কখনো কখনো একদিন দেখবেন যে সেটা হয়েই গেছে। যে কোনো পরিস্থিতি বা ঘটনা যতক্ষণ না আপনার ইনার ওয়ার্ল্ডে পরিবর্তন আনতে সক্ষম, ততক্ষণ সেই ঘটনা আউটার ওয়ার্ল্ডে বা রিয়েলিটিতে আনতে কোনো পরিবর্তন আনতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাইরে যাই ঘটুক, আমাদের যদি বাইরের পানিটাতে থাকে শিপ কিন্তু ভাসছে, আর যখন বাইরের পানিটা ভিতরে একটু ঢুকছে তখনই কিন্তু শিপ ডুবে যায়। তাহলে বাইরে যাই ঘটনা ঘটুক, এটা আপনার ইনার ওয়ার্ল্ডে ততক্ষণ পরিবর্তন আনতে পারে না যদি আপনি নিজে রিসিভ না করেন। মানে আপনাকে অনেকে অনেক কিছু বললো, আপনি যদি সেটা রিসিভ করেন তাহলে এটা আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। মানে ঘটনা যা ঘটেছে সেটা না, বরং ঘটনা আপনি কিভাবে রিসিভ করেছেন সেটাই আপনার জন্য ঘটনা।